শুভ সকাল। ব্যবসায় শিক্ষা শাখার প্রথম বর্ষের ম্যানেজমেন্ট ক্লাসের নতুন একটি অনলাইন সেশন নিয়ে আমি সায়ন স্যার যথারীতি হাজির হলাম। আমরা বিগত ক্লাসগুলোতে অধ্যায় 6 সমবায় ব্যবসা বা সমবায় সমিতি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আমাদের সিলেবাসের বা আমাদের বইয়ের অধ্যায় 7 শুরু করব, রাষ্ট্রীয় ব্যবসায়। তো রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রথম লেকচার আজকে আমরা পড়ব। রাষ্ট্রীয় ব্যবসাকে আমরা ইংলিশে স্টেট ওন্ড এন্টারপ্রাইজ বলতে পারি। অর্থাৎ আমি নাম থেকে বুঝতেছি রাষ্ট্রের আন্ডারে যে ধরনের ব্যবসাগুলো হয়, অর্থাৎ সরকারের আন্ডারে যে ধরনের বিজনেসগুলো থাকে সেগুলোকে আমরা রাষ্ট্রীয় ব্যবসা বলি। আমাদের আশেপাশে আমরা অনেক এ ধরনের রাষ্ট্রীয় ব্যবসা বা সরকারি প্রতিষ্ঠান দেখতে পাই। তো এই সবগুলোই আমরা এই ব্যবসার আওতায় পড়ে এবং রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে চলে, কি কি নিয়ম কানুন, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, গুরুত্ব, এইগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা হবে। তো আমি শুরু করব আজকের আলোচনায়। আমরা রাখছি রাষ্ট্রীয় ব্যবসা কি, রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য, এই তিনটা জিনিস আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরুতেই যদি দেখি, আমরা এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল রাখছি, বিটিসিএল। আপনারা অনেকেই চিনেন। আমরা যে টেলিফোন মানে ল্যান্ডলাইন, যেটা তারের ফোন, সেটা আমরা যেটা ইউজ করি, অনেকের বাসাতেও থাকে, অফিস আদালতে তো থাকি। তো এটাকে আমরা গভর্নমেন্টের আওতায় আমাদের। তো রাষ্ট্রীয় ব্যবসা বলতে কি বোঝায়, আমরা একটু যদি সংজ্ঞাটা দেখি। যেসব প্রতিষ্ঠান সরকার কর্তৃক গঠিত, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এরা যেটাকে গঠন করে, এরা যেটাকে নিয়ন্ত্রণ করে এবং পরিচালনা করে, তাকে আমরা রাষ্ট্রীয় ব্যবসা বলি। অর্থাৎ গভর্নমেন্টের মাধ্যমে তৈরি ধরনের ব্যবসা। আমরা অনেক উদাহরণ আছে, আমাদের বাংলাদেশ ব্যাংক, আমাদের ওয়াসা, তিতাস গ্যাস, তারপরে আমাদের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, তারপরে আমাদের বিটিসিএল তো আছেই, টেলিটক, তারপরে আমরা আরো বলতে পারি আমাদের যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় আমাদের এই পুরান ঢাকা অঞ্চলের, সেটা। দেন আরো আছে আমাদের অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে, যেগুলো আমরা আরো ডিটেইল বা আরো উদাহরণ আমরা পরবর্তী লেকচারগুলোতেও দেখব। তো আমি যদি আরেকটু ডিটেইলে আসি সংজ্ঞা থেকে, তো ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান কোনো ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো সময় জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা যেতে পারে। অর্থাৎ অনেক প্রতিষ্ঠান আছে যেহেতু ব্যক্তি মালিকানা, সেটাকে একটা সময় গেলে এটাকে একটা সময় গভর্নমেন্ট যদি এটাকে নিয়ে নেয়, মানে গভর্নমেন্ট পরিচালনার জন্য নিয়ে নেয়, সেটাকে রূপান্তর করা যায়। ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান গভর্নমেন্ট প্রতিষ্ঠানে রূপান্তরিত হইতে পারে। আবার অনেক দিকে অনেক রাষ্ট্রীয় ব্যবসা ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা যেতে পারে। আমরা যদি বলি বাংলাদেশ বিমান, এটা বেশ কিছু বছর আগে গভর্নমেন্টের আওতায় ছিল, এখন সেটা কিন্তু প্রাইভেটলি হয়ে গেছে। অনেক গভর্নমেন্ট প্রতিষ্ঠান প্রাইভেটলি হয়ে যায়, কারণ গভর্নমেন্ট প্রতিষ্ঠানের অনেক এই যে দুর্নীতি থাকে, এইসব ঝামেলার জন্য বা ব্যুরোক্রেসি বেশি, এই ধরনের প্রবলেমের জন্য অনেক সময় গভর্নমেন্ট এটাকে রাষ্ট্রীয় না রেখে এটাকে প্রাইভেট প্রতিষ্ঠান করে ফেলে, ব্যক্তি মালিকানা অথবা প্রাইভেট প্রতিষ্ঠানে দিয়ে দেয়, যে প্রাইভেট ভাবে এটা অন হবে, বা গভর্নমেন্টের কিছু একটা পার্সেন্টেজ থাকে, বড় পার্সেন্টেজটা প্রাইভেটলি হ্যান্ডেল হবে। তো এটাও হয়। আবার অনেক প্রাইভেট প্রতিষ্ঠান অনেক সময় গভর্নমেন্ট প্রতিষ্ঠানে চলে যেতে পারে। আচ্ছা, সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই ব্যবসা প্রতিষ্ঠিত হয় না। তো আমরা এতদিন যে ব্যবসাগুলো পড়ছি, এক মালিকানা, অংশীদারি, তারপরে কোম্পানি বা কোম্পানি, এই তিনটা প্রতিষ্ঠান আমরা দেখছিলাম মুনাফার উদ্দেশ্যে পরিচালিত, আর সমবায়টা আমরা দেখছিলাম ওই যে যারা মেম্বার আছে তাদের উন্নতির জন্য। আর রাষ্ট্রীয় ব্যবসার মেইন উদ্দেশ্য হচ্ছে পুরো জনকল্যাণ, অর্থাৎ দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্যই এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়। এটা অনেকে ভাবতে পারেন যে বাংলাদেশের ক্ষেত্রে তো এটা হচ্ছে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় না। তো এটা বইয়ের নলেজ অনুযায়ী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের কল্যাণে কাজ করবে। এখন আমাদের রিয়েল লাইফে এটা আমাদের দেশে হচ্ছে না, সেটা আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। অনেকগুলো ঝামেলা থাকে, আমরা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে গেলে কাজ পারি না, বা আমরা সহজে কাজ হয় না, এগুলো ঝামেলা আমাদের দেশে আছে। কিন্তু আমরা যদি বইয়ের ভাষায় ওভারঅল চিন্তা করি, সারা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, তাহলে গভর্নমেন্ট প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা। তো এখন আমরা আসবো একটা বৈশিষ্ট্যগুলো দেখবো রাষ্ট্রীয় ব্যবসা।
তো স্বতন্ত্র গঠন প্রণালী, তো এটা গঠন প্রণালীটা সরকারি উদ্যোগে মেইনলি হয়, অনেক সময় ব্যক্তি মালিকানা বা বেসরকারি ভাবেও হয়, এবং এরপরে সেটাকে আবার জাতীয়করণের মাধ্যমে সেটা রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠিত হয়। তো এটা সাধারণত রাষ্ট্রপতি এবং সংসদে আইন পাশের মাধ্যমেই এই ব্যবসাটা গঠিত হয়। অনেক সময় সরকারি, আধা সরকারি, বেসরকারি এই উদ্যোগ মিলেও অনেক সময় এই সরকারি প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, তো এই ধরনের ব্যবসায় সরকারি কর্মকর্তারা কাজ করে। আমরা অনেকেই এখানে, আমরা যারা আমাদের টার্গেট থাকে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করব, সরকারি বিজনেস প্রতিষ্ঠানে চাকরি করব, তো এরাই এটা নিয়ন্ত্রণ করে বা এরা এটার কাজ করে। তো মূলত সাধারণত রাষ্ট্রীয় ব্যবসা 100% মালিক সরকারের। আবার অনেক সময় যৌথ থাকে, যৌথ বলতে সরকারের কিছু অংশ, প্রাইভেট কিছু অংশ, সেই ক্ষেত্রে মিনিমাম যদি 51% হয় সেটাকে আমরা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বলতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে কি স্বায়ত্তশাসন। রাষ্ট্রীয় ব্যবসা বেশিরভাগই স্বায়ত্তশাসন, বিশেষ অধ্যাদেশ বা আইনের মাধ্যমে এগুলি পরিচালিত। সরকারি বিভিন্ন নীতিমালা, আইন কানুনের আওতায় স্বাভাবিকভাবে চললেও এর মধ্যে কিছু স্বাধীনতাও থাকে, দৈনন্দিন কাজে স্বাধীনতা দেখা যায়। স্বায়ত্তশাসন, ঠিক আছে, অর্থাৎ নিয়ম নীতিগুলা গভর্নমেন্ট থেকে, বাট প্রতিদিনের যে ডে টু ডে কাজ হয় সেখানে প্রতিষ্ঠানে কিছু স্বাধীনতা, প্রতিষ্ঠান অনুযায়ী স্বাধীনতা ভিন্ন হয়। জনকল্যাণ উদ্দেশ্য, যেটা আমি আগেও বললাম যে এই প্রতিষ্ঠানটার উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা এবং প্রত্যেকটা দেশের মানুষের উন্নয়ন করা, আর্থিক উন্নয়ন করা, তারা যাতে ন্যায্য মূল্যে উন্নত মানের পণ্যটা পায় সেটা নিশ্চিত করাই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার মেইন মটো। তারপরে হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও পরিচালনা। তো এই ব্যবসাটা পরিচালনার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় থাকে, মন্ত্রণালয় থাকে, বিভিন্ন সময় মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন মন্ত্রী সচিবরা এটার দেখভাল করে বা গভর্নমেন্ট কর্তৃক নিযুক্ত হয়। যেমন যদি ঢাকা ইউনিভার্সিটি ধরি, ঢাকা ইউনিভার্সিটি পরিচালনা করা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি ভিসি থাকে, সে হচ্ছে ম্যানেজমেন্টের মেইন। তো এই ম্যানেজমেন্টের ভিসিটা কিন্তু গভর্নমেন্ট কর্তৃক নিযুক্ত হয়। বিভিন্ন বড় বড় হসপিটালের যে প্রধান হয় সে, বা মেডিকেল মেডিকেল কলেজগুলোর প্রধান, অথবা বিভিন্ন যেমন এই যে ওয়াসার প্রধান বা বিভিন্ন এই যে আমাদের ঢাকা বোর্ড, এদের প্রধান, এগুলো সব গভর্নমেন্ট কর্তৃক নিযুক্ত হয়। ঠিক আছে, এবং এরাই সরকারি, তারা বিভিন্ন সময় গভর্নমেন্টের পজিশন অর্থাৎ বিসিএস পাস করে আইসা তারা বিভিন্ন কাজ করতে করতে বিভিন্ন জায়গায় পোস্টিং পাইতে পাইতে এরকম পরিচালনা কাজ করে, অর্থাৎ তারা গভর্নমেন্ট যে পরীক্ষা বিসিএস সেটা পাস করে গভর্নমেন্ট চাকরি পাইছে এরকম। বৃহদায়তন প্রকৃতির, সাধারণত সরকারি প্রতিষ্ঠান যেগুলো, আমরা সবাই বড় বড় প্রতিষ্ঠানেই হয়, সাধারণত এগুলো বড় আকারের হয়। যেহেতু মুনাফার পরিমাণ কম, তো তারা কি করে, যাই কিছুই টাকা উদ্বৃত্ত থাকে খরচ বাদ দিয়ে সেটা বিনিয়োগ হয়, বড় বিনিয়োগ হতে থাকে। ঠিক আছে, যেহেতু এবং যেমন আমরা যদি বলি বিভিন্ন আমাদের ব্যাংকগুলো, আমরা সবাই বড় সরকারি প্রতিষ্ঠানগুলো কম বেশি সবাই জানি যেগুলো বড়, যেমন ওয়াসা অনেক বড় প্রতিষ্ঠান, জীবন বীমা কর্পোরেশন অনেক বড় প্রতিষ্ঠান, রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে অনেক বড় প্রতিষ্ঠান। তো এগুলো সাধারণত বড় প্রকৃতির হয়ে থাকে। নেট মূলধন সরবরাহ, মুনাফা বন্টন, রাষ্ট্রীয় ব্যবসায় পুঁজিকে সমান মূল্যে শেয়ারে ভাগ করা হয়, অর্থাৎ শেয়ারের লিখিত মূল্য দ্বারাই সীমাবদ্ধ। আমি যদি কোনো শেয়ার কিনে কেউ, তো এটা সম্পূর্ণ শেয়ারের দায় সরকারকেই বহন করতে, অর্থাৎ সমস্ত শেয়ার এখানে সরকার কিনে, জনগণ কোনো দায় বহন করতে হয় না, এখানে জনগণকে কোনো দায় বহন করতে হয় না। এখানে অর্জিত যে মুনাফা হয় সেটা আবার ওই উন্নয়নমূলক কাজেই ব্যবহৃত হয়, ক্ষতি হলেও সেটা সরকার বহন করে। ঠিক আছে, অর্থাৎ এখানকার শেয়ার যেগুলো থাকবে সেগুলো গভর্নমেন্ট কিনবে, গভর্নমেন্টের লাভ হলে সেটা আমাদের উন্নয়নমূলক অন্যান্য কাজে ব্যয় হবে, আর যদি লস হয় সেই লসটাও গভর্নমেন্টকে বহন করতে হয়। জন্য এখানে যারা কাজ করে আমাদের দেশে বিশেষ করে, তারা কিন্তু সেরকম কাজের গতি নাই। কারণ কি, তারা চিন্তা করে লস হইলেও আমার তো কোনো সমস্যা নেই, আমার চাকরিও যাবে না, আমাকে কোনো জবাবদিহিতাও সেভাবে করতে হবে না। তো এর জন্য, আর প্রাইভেট প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের কি, যে টার্গেট থাকে, তারা যদি কাজ ভালো না করে, পারফরমেন্স ভালো না হয়, চাকরি চলে যাবে। গভর্নমেন্ট প্রতিষ্ঠানে এটা হবে না, তারা যদি লস হইতে থাকে প্রতিষ্ঠান বছরের পর বছর, প্রতিষ্ঠান বন্ধ করে দিত। বাট গভর্নমেন্টের সেটা হয় না, একটা সেক্টরের থেকে অন্য সেক্টরে গভর্নমেন্ট সেটা ভর্তুকি দিতে পারে। এগুলো মুনাফা বন্টন। দেন আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা, তো জটিল স্তরের দায়িত্ব এখানে মূলত জটিল জটিল কর্তৃক স্তরে পরিচালিত শাসন ব্যবস্থা, অর্থাৎ অনেক
প্রায় অনেক স্টেপ, সিনিয়রের থেকে জুনিয়রে আস্তে আস্তে অনেকগুলো স্টেপ। তো সরকারি শাসন, বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ এটার ম্যানেজমেন্টের কাজ করে থাকে, এবং তাদের মধ্যে একটা আমলাতান্ত্রিক মনোভাব কাজ করে, মানে যে সেই সব, ঠিক আছে, এরকম একটা আমলাতান্ত্রিক জটিলতা থাকে যে তাকে সবকিছুর জন্য জবাবদিহিতা করতে হবে না, আমি এই পোস্টে আছি মানে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এ ধরনের ব্যুরোক্রেসি বা আমলাতান্ত্রিক জটিলতা বা আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা এখানে দেখা দেয়। চিরন্তন অস্তিত্ব, গভর্নমেন্ট প্রতিষ্ঠান, গভর্নমেন্ট চেঞ্জ হবে, কখনো আওয়ামী লীগ আসবে, কখনো বিএনপি আসবে, কখনো ডোনাল্ড ট্রাম্প থাকবে, কখনো দেখা যাবে যে এই যে যেমন এবার চেঞ্জ হয়ে বাইডেন আসলো। তো এরকম মানুষ চেঞ্জ হবে, দল চেঞ্জ হবে, বাট সরকার সরকারের জায়গায় থাকবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা দেশেই ওই সরকারের পোস্টটা থাকবে, মানুষ চেঞ্জ হবে, তো এটা বন্ধ হবে না, এটার অস্তিত্ব অনেক চিরন্তন, পাবলিক লিমিটেড কোম্পানির মতো এটা চিরন্তন। তো জনকল্যাণ বিবেচনা করে লোকসান হইলেও এটা বন্ধ হয় না, এটা ভর্তুকি দিয়ে দিয়ে চলতে থাকে। যেমন বাংলাদেশ রেলওয়ে যদি আমি চিন্তা করি, তো বাংলাদেশ রেলওয়েতে কিন্তু ভর্তুকি দিয়ে চলে, মানে গভর্নমেন্টকে প্রচুর টাকা সেখানে ভর্তুকি দিতে হয়, অর্থাৎ অন্যান্য সেক্টর থেকে আইনে সেখানে টাকা ঢালতে হয়, এটা লস প্রজেক্ট, লস আকারে চলতে থাকে, তো লাভ নাই রেলওয়েতে, তো এগুলা বন্ধ হয় না, ঠিক আছে। তো এই হলো মোটামুটি রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য। যদি আমি একটু লাস্ট টপিক আজকের উদ্দেশ্যগুলো নিয়ে কথা বলি, তো প্রথম উদ্দেশ্যই এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট, যে অন্যান্য ব্যবসা থেকে ভিন্ন এটা, কারণ এখানে জনকল্যাণ হচ্ছে মূল উদ্দেশ্য, মুনাফা অর্জন না। এখানে আমরা স্বল্প খরচে আমরা সেবাটা পাবো, আমরা নাগরিক সুবিধাগুলো পাবো। যেমন যদি আমি বলি বিদ্যুৎ, পানি, এগুলো আমরা স্বল্প খরচে, যেমন আমরা যদি কেউ গভর্নমেন্ট স্কুলে বা গভর্নমেন্ট কলেজে পড়ি, সেখানে যেই খরচ প্রাইভেট স্কুল বা কলেজে খরচ বেশি। আমরা যদি গভর্নমেন্ট হসপিটাল বা ঢাকা মেডিকেল বা পিজিতে ট্রিটমেন্ট নিতে যাই, 10 টাকা 20 টাকা 50 টাকায় আমরা ট্রিটমেন্ট করাইতে পারি। আর সেম ডাক্তারটাই যদি আমি প্রাইভেট হসপিটালে যাই দেখাই, বা বিকালবেলা বিভিন্ন চেম্বারে যখন তারা বসে তখন দেখাই, তো 20 টাকার ওই ডাক্তার ওইখানে নিবে 500 টাকা। যদিও সার্ভিস চেঞ্জ হয়ে যায়, আমাদের আমাদের দেশের পার্সপেক্টিভে সার্ভিস চেঞ্জ হয়, বাট যদি সারা পৃথিবী চিন্তা করি, পৃথিবীতে কিন্তু যেমন আমরা যদি ইউরোপ আমেরিকা চিন্তা করি, ওইখানে স্বাস্থ্যসেবা ফ্রি, ঠিক আছে, ওই গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে দিয়ে তারা স্বাস্থ্যসেবা দেয় জনগণকে, তো সবার সময় ট্রিটমেন্ট সেম। আমাদের দেশে সেটা দেখা যায় না, নিয়ম কিন্তু সেটাই যে আমরা সবাই সমান ট্রিটমেন্ট পাবো, আমি প্রাইভেট হসপিটালে গেলেও যে ট্রিটমেন্ট, সরকারি হসপিটালেও সেই ট্রিটমেন্ট, কিন্তু আমাদের দেশে সেটা হয় না। আমাদের দেশে ডাক্তার বলেন, টিচার বলেন, সবাই সব শ্রেণীতেই তারা যেখানে পয়সা বেশি সেইখানে সার্ভিসটা ভালো দিতে চায়, সরকারি জায়গায় সার্ভিসটা দিতে চায় না। ওই একই ডাক্তার সকালবেলা গভর্নমেন্ট হসপিটালে যখন বসে সে যেই সার্ভিস দেয়, বিকালবেলা যখন একটা প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট চেম্বারে বসে, তখন সে তার থেকে 10 গুণ ভালো সার্ভিস দেয় এবং 10 গুণ বেশি টাকা নেয়। যদিও এটা ঠিক না, আমাদের দেশ অনুযায়ী হয়ে যায়, আমরা এটা সয়ে নিই, তো সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ঠিক না। সারা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ম হচ্ছে যে এই গভর্নমেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তারা ন্যূনতম খরচে বেস্ট সার্ভিস দিবে, যে সেক্টরে হোক, সেটা শিক্ষা হোক, সেটা স্বাস্থ্য হোক, সেটা আমাদের ডেইলি নেসেসিটি প্রোডাক্ট যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, এটাতে হোক, সব ক্ষেত্রেই, বা ট্রান্সপোর্টে হোক, সেটাই। ওকে, তো সম্পদের সুষম বন্টন, আমাদের বিভিন্ন, আমরা যদি প্রাইভেট প্রতিষ্ঠানগুলো চিন্তা করি, সেখানে পুঁজিবাদী দেখা দেয় অনেকে, যারা ছোট কোম্পানিগুলো অনেক সময় বড় কোম্পানিকে কিনে নেওয়ার চেষ্টা করে বা বড় কোম্পানিকে টিকতে দিতে চায় না, তো দেশের অর্থনীতিতে একটা প্রভাব বিস্তার করে যদি ওই প্রতিষ্ঠানগুলো এরকম অসৎ প্রতিযোগিতায়। এর জন্য সরকারি প্রতিষ্ঠানগুলো থাকে, যাতে সম্পদের আমার সঠিক বন্টনটা হয়, যে প্রতিষ্ঠানগুলা সবাই যাতে সব একই অ্যামাউন্ট সবার কাছেই কিছু না কিছু পরিমাণের থাকে, ঠিক আছে, কিছু ব্যক্তির হাতে যাতে সেই সম্পদগুলো না চলে যায়। তো প্রাকৃতিক সম্পদেরও সঠিক ব্যবহার, আমাদের দেশের খনিজ সম্পদ, নদী, এই ভূমি, এগুলোরও সঠিক ব্যবহার গভর্নমেন্ট কর্তৃক বা গভর্নমেন্ট চেষ্টা করে সুন্দর মতো রাখার, কারণ প্রাইভেট অর্গানাইজেশন গুলো নষ্ট করে ফেলে। যেমন আমাদের বুড়িগঙ্গা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন কল কারখানার ময়লা টয়লা পয়রা পয়রা আমরা জনগণ মিলা এটাকে নষ্ট করে ফেলছি। আর গভর্নমেন্টের কিন্তু উদ্দেশ্য সেটা না, গভর্নমেন্টের উদ্দেশ্য জনকল্যাণ, তো গভর্নমেন্ট এটাকে দেখা রাখে প্রতিটা দেশের অন্য কথা যদি চিন্তা করি। তো আমাদের এই চ্যাপ্টারটায় আপনাদের অনেক ক্ষেত্রে মনে হবে আমাদের দেশের সাথে মিলতেছে না, মিলবে না, আমাদের দেশটা একটু অন্যভাবে চলে, এরা শুনতে খারাপ শোনাইলো বা
দুঃখের হইলো আমরা এটার উপরেই বসবাস করি। বাট ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি, আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করে এই চ্যাপ্টারটাকে ডিসকাস করব। দেন হচ্ছে কি প্রতিরক্ষা ও নিরাপত্তা, যেমন বিভিন্ন আমাদের আগ্নেয় ব্যবসা, বোমা যারা তৈরি করে, এইসব কারখানাগুলি রাষ্ট্রীয় মালিকানায় হওয়া আবশ্যক। কারণ কোথায় কতটুকুন কার কাছে বিক্রি করতে হবে সেগুলা প্রাইভেট প্রতিষ্ঠান হলে কিন্তু দেখবে না, ঠিক আছে? তো তার সে শুধু টাকা দেখবে। অনেক সময় দেখা যাবে আমার দেশ, ধরেন সাপোজ পাকিস্তানের আমাদের সাথে একটা শত্রুতা আছে, তো পাকিস্তানি কারো কাছে বাংলাদেশি কেউ অস্ত্র বেচে দিল, তো ওই অস্ত্র দিয়েই বাংলাদেশি লোককে মারা শুরু করে দিল। তো গভর্নমেন্ট প্রতিষ্ঠানের আন্ডারে থাকলে কি হবে, এই ধরনের প্রতিষ্ঠানগুলা গভর্নমেন্ট দেখবে যে যাচাই বাছাই করবে যে কাকে বেচতেছে। তো এই ধরনের নিরাপত্তামূলক যে প্রোডাক্টগুলো আছে সেগুলা গভর্নমেন্ট ওনড হওয়া ভালো। একচেটিয়া ব্যবসা রোধ, তো বেসরকারি মালিক একটু আগে যেটা বলতেছিলাম, বড় প্রতিষ্ঠানগুলো ছোট প্রতিষ্ঠানকে মার্কেট থেকে আউট করে দিতে চায়, প্রতিযোগিতা কমায় ফেলতে চায়। তো এই একচেটিয়া ব্যবসাকে দূর করাও রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য। একচেটিয়া ব্যবসা জনগণ থেকে রক্ষা করতে পারে, বা একচেটিয়া ব্যবসা হলে জনগণ 10 টাকা যেটা দাম হওয়া উচিত এক টাইম যদি মালিক থাকে, তাহলে সে যা ইচ্ছা টাকা নিতে পারে, সেটা যাতে না হয় এর জন্য সরকারি প্রতিষ্ঠান দরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা, দেশের অর্থনীতিটাকে স্টেবল পর্যায়ে রাখার জন্য একটা রাষ্ট্রীয় ব্যবসা উদ্দেশ্য। দেশের মুদ্রা বাজার, দেশের অর্থ বাজার, এগুলা মুদ্রাস্ফীতি এগুলা রোধ করার ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসা গুরুত্বপূর্ণ। শিল্পায়ন বা সুষম শিল্পায়ন, তো বিভিন্ন দেশ, অনুন্নত দেশে কোন কোন সেক্টরে মূলধন প্রয়োজন, বা কোন কোন সেক্টরে দেখা যাচ্ছে কোনো সেক্টর আগাচ্ছে না, সেখানে গভর্নমেন্ট ইনভেস্ট করতে পারে, গভর্নমেন্ট প্রতিষ্ঠান একটা খুলতে পারে, অথবা কোনো প্রাইভেট প্রতিষ্ঠান নিয়ে গভর্নমেন্ট ইনভেস্ট করতে পারে, যাতে ওই শিল্পটাকে আগানো যায়। দ্রুত শিল্পায়নের ক্ষেত্রে গভর্নমেন্টে বা রাষ্ট্রীয় ব্যবসা গুরুত্বপূর্ণ। দেন পণ্য মূল্য স্থিতিশীলতা রক্ষা, নিত্য প্রয়োজনীয়, যেমন এই যে দেখেন চালের দাম বাড়তেছে, তারপরে আলু পেঁয়াজের দাম বাড়তেছে, তো এখানে কিন্তু গভর্নমেন্ট হস্তক্ষেপ থাকবে। গভর্নমেন্ট কি করতেছে, যেমন কিছু 2-3 দিন আগের নিউজে দেখলাম যে গভর্নমেন্ট বলছে যে আমরা বাইরের থেকে চাল আনবো। এই কথাটা হওয়ার সাথে সাথে চালের দাম কমা শুরু হয়ে গেছে, 2 টাকা 3 টাকা করে কিন্তু আস্তে আস্তে কমতেছে। পেঁয়াজের ক্ষেত্রেও সেম, যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ কিনবে নতুন ভাবে আবার, তো কমা শুরু করবে। তো এখানে পণ্য মূল্য স্থিতিশীল রাখার জন্য গভর্নমেন্ট প্রতিষ্ঠান ইম্পর্টেন্ট। মান নিয়ন্ত্রণ করার জন্য এগুলা, বা টিসিবি, আমরা বিভিন্ন সময় মনে রাখবেন যে টিসিবি তে প্রোডাক্ট দেয়, ন্যায্য মূল্যে প্রোডাক্ট দিতেছিল, যেমন রাস্তায় রাস্তায় ট্রাকে করে। তো এই টিসিবির কাজ কি, ন্যায্য মূল্যে প্রোডাক্ট দেওয়া। তো এটা একটা যেমন প্রতিষ্ঠান যারা ন্যায্য মূল্যে মানুষের হাতে, গরিব মানুষের হাতে প্রোডাক্ট পৌঁছায় দিতেছে। দেন হলো কি গোপনীয়তা রক্ষা, আমরা বিভিন্ন বিশ্বের প্রতিটি দেশ এমন কিছু পণ্য রয়েছে উৎপাদন বন্টন করে যার জন্য গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন, সেই সব পণ্যের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। যেমন বাংলাদেশের যদি আমি চিন্তা করি, নোট উৎপাদন, আমাদের যে টাকা ছাপা, আমরা বলছি বাংলাদেশ ব্যাংক আমাদের অর্থ ছাপা, তো এই ধরনের ছাপাটা নিয়ন্ত্রিত থাকতে হবে, গোপন থাকতে হবে, কোথায় হবে কেউ জানবে না, ঠিক আছে? এটা গোপনীয় লাগবে। তারপরে যে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন কোথায় ছাপা হবে, গভর্নমেন্ট প্রতিষ্ঠান লাগবে, ঠিক আছে? প্রাইভেটলি দিলে দেখা যাবে যে ঢাকা বোর্ডের প্রশ্ন ছাপাইতেছে, ধরেন একটা কোম্পানিকে দিয়ে দিল ছাপা, কোনো কোম্পানি, সে তার বাসার বা তার আত্মীয় স্বজনের কাছে প্রশ্নগুলো সাপ্লাই দিয়ে দিতে পারে, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে দিতে পারে। তো গভর্নমেন্ট আওতায় থাকলে সেটা হওয়ার চান্সেস খুব কম। আবারও বলতেছি, বাংলাদেশের পার্সপেক্টিভে শুধু ভাববেন না, এটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভে ভাইবা এই চ্যাপ্টারটা পড়তে হবে, ঠিক আছে? দেন ক্ষতিকারক পণ্যের নিয়ন্ত্রণ, দেশের জন্য ক্ষতিকারক পণ্য, যেমন বাংলাদেশে যদি আমি বলি মদ, বিভিন্ন জুয়ার আইটেম, এগুলা নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলাই এগুলাকে দেখভাল করবে যে ক্ষতিকারক পণ্য কেউ দিতেছে কিনা বা তৈরি করতেছে কিনা, যদি তখন ওই ধরনের প্রতিষ্ঠানগুলোকে তারা নিয়ন্ত্রণ করবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, একটু আগে বলছি যে আমাদের অনেকেরই টার্গেট বিসিএস দিয়ে আমরা গভর্নমেন্ট জব। তো গভর্নমেন্ট জবের অনেকগুলা সুবিধা, প্রথম সুবিধা চাকরি যাবে না, দ্বিতীয় সুবিধা আরামের চাকরি, যারা গভর্নমেন্ট, আমার তোমাদের মধ্যে অনেকেরই আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার গভর্নমেন্ট জব করে, আরাম, কোনো টার্গেট নাই, যখন ইচ্ছা অফিস যায়, যখন ইচ্ছা আসে, মেইনলি সাইন দিতে পারলেই হয়েছে, সকালবেলা যায় সাইন করতে পারলেই চলে, এটাই মেইন কাজ। তো এই ধরনের কর্মসংস্থান, বিসিএস এর জন্য প্রিপারেশন অনেকেই নিয়ে, অনেক কঠিন পরীক্ষা, তো এই পরীক্ষাটা দেয় এবং চাকরি করে, তো অনেক কর্মসংস্থান গভর্নমেন্ট
তৈরি করে। বাংলাদেশের ক্ষেত্রে প্রায় 1/5 থেকে 1.5 লোক বিসিএস এ প্রতি বছর পাশ করে চাকরি জীবনে, মানে চাকরি ফিল্ডের 1/5 লোকের কর্মসংস্থান কিন্তু সরকারি প্রতিষ্ঠানে হয়ে যায় প্রতি ব্যাচ। প্রতি বছর যখন সার্কুলার হয়, ধরো যদি 10 লাখ লোক প্রতি বছর বাংলাদেশে চাকরির জন্য থাকে, তার মধ্যে 2 লাখ লোকের চাকরি হয়ে যায়, মানে 1/5। তো এই কর্মসংস্থানের সুযোগ রাষ্ট্রীয় ব্যবসা সৃষ্টি করে থাকে। তো মূলত এগুলোই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার আমাদের উদ্দেশ্য। এবং রাষ্ট্রীয় ব্যবসা থাকলে প্রতিটা দেশেরই জনগণের কল্যাণ হবে, যদি সেটাকে সঠিকভাবে অ্যাপ্লাই হয়। বাংলাদেশে হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করলে হয়। ঠিক আছে, তো এই আজকের আলোচনা। তো জনকল্যাণ প্রতিষ্ঠান বলতে কি বোঝায়, আমরা এখানে জনকল্যাণ প্রতিষ্ঠান বলতে কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানকেই বুঝাইতেছি। তো তারা কি কি করে আমাদের জন্য, এই জিনিসগুলাই, ঠিক আছে, বা জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানগুলো, সেটাই। দেন রাষ্ট্রীয় ব্যবসা অন্য ব্যবসা থেকে ভিন্ন কিভাবে, আমি তোকে বলছি আমার লেকচারে। তো ওই লেকচার যদি ভালো করে শুনো তাহলেই পাবা। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। আমরা পরের ক্লাসে আবার এই চ্যাপ্টারটার আরো কিছু অংশ নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।